এর প্রদীপ জেলে ঘুচা অন্ধকার। তাই তো তুমি দীনবন্ধু, আমি ক্ষুদ্র তুমি সিন্ধু। কৃপা বিন্দু কর মোরে দান, আমার মন মন্দিরে বসিয়া আমার আত্মঅহংকার নাশিয়া শিখাও তোমার হরিমন্ত্রের গান। যাকে মন শিক্ষা শেষ করে মূল বক্তব্যের সূত্র ধরে সবাবারে হলাম দণ্ডায়মান। কবি গানে শুনবার পরে যত সুধী ভক্ত ভক্তা ইয়া সরে এক এক করে প্রত্যেক ভক্ত ভক্তার চরণ নখরে আমার ভক্তিযুক্ত প্রণাম করি দান। আশীর্বাদ করবেন সবে যার দ্বারাই কবি গান হবে। যদি ভক্তবৃন্দ সবে আশিস করে আমার মাথায়, এই ভক্ত ভক্তার আশিসের মধ্য দিয়া ঈশ্বরের করুণা আছে চোয়াইয়া, তাই ভক্তকে ভগবান জ্ঞান করিয়া প্রণাম করিয়া এই সব ভক্ত ভক্তার পায়। আপনার আমার কথা নেবেন, পুত পবিত্র আশীর্বাদ দেবে, এই নিবেদন রইল আপনাদের পায়। এইবার এই প্রসঙ্গ দিয়ে ছেড়ে আলোচনার সূত্র ধরে যাব আমার কাল্পনিক ভূমিকায়। তবে ভূমিকায় যাওয়ার আগে আর একটা কথা মনে জাগে, জানাই সেই সবিনয় নিবেদন। এই যেখানে কবি গান খুলি বলি সভাস্থান, আমডাঙ্গা মধ্য ব্লক কমিটি আজ করলেন আয়োজন। শোনেন যত গেরিনারে এমনি করে প্রতি বৎসরে ঠাকুরের মন্দির স্থাপন করে আজ প্রায় 30 বছর ধরে দিয়েছে এই আসরে কবি গান। আমি খুলি বলি সবার পরে আমার ঠাকুরের বাণী প্রচার করবার পরে চলছে তাদের অক্লান্ত পরিশ্রম এই বিশ্বের স্থান। তাই শোনেন যত গেরিনারে আমার ঠাকুরের বাণী প্রচারের তরে যারা এর অনুষ্ঠান করে আমি দিই পরিচয়। খুলি বলি সবার পরে যারা এই অনুষ্ঠানে মন দিয়েছে ধীরে ধীরে অবশ্যই তারা মহৎ আগেই দেই পরিচয়। আপনাদের আছে যারা চিন্তা করেন জ্ঞানী দলে মহৎ মানুষ না হলে মহৎ কার্য তাদের দ্বারা সম্ভব না। এই কমিটির মানুষ যারা অত্যন্ত মহৎ হলেন তারা, তাই সবাই দাঁড়িয়ে আমি দিন মনোরঞ্জন। আমি খুলে বলি সভা সম্প্রতি যারা এই অনুষ্ঠানের হোতা তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য করিলাম জ্ঞাপন। যাক, এ প্রসঙ্গ গেল হইয়া কার্যটাই বেশি কইয়ে এইবার আমার ভূমিকার মধ্যে করিব গমন। নীরবতা সহকারে থাকবেন সবাই ধৈর্য ধরে। আমার বিভক্তের কবি শ্রদ্ধেয় দাদা নিরঞ্জন, আর আমি বলি সবার পরে আমি মনোরঞ্জন সরকার এই আসরে। নিরঞ্জন আর মনোরঞ্জন দুই ভাই আসরের মধ্যে আমরা দাঁড়াই, আর যখন কবি গান আমরা গাই আর শোনামে কিন্তু থাকি না কখন। আমার দাদা নিরঞ্জন সরকার সবার পরে শোনেন যত গেরি নরে আজ রাজেন্দ্র সরকার নামটি করিয়া ধারণ। দুর্গাপুর আমার বাড়ি মনোহর সরকার নামটি আমায় বিধান করি আজ করলেন কাব্যের আরম্ভন। সে আমার নিজের ভাগিনে, সে তো আমার পর্বে। এই জন্য আগেই আমি তাকে আমার স্নেহাশীষ জানাই। সে রাজেন্দ্র সরকার নামটি ধরে পরিচয় দিয়ে সবার পরে গিয়ে আমার দুর্গাপুরে আমার কাছে গিয়ে প্রণাম করে দান। শোনেন যত জ্ঞানী নরে এক এক করে প্রশ্ন করে শুনলেন বসে সবার সন্নিধান। আমি তো এই পরিচয় আমার ভাগ্যের কিন্তু জানা নয়, জেনে শুনে আজ প্রশ্ন দেয়। আপনারা শুনেছেন জ্ঞানীজন। সে রাজেন্দ্র সরকার নামটি ধরে দাঁড়িয়ে সবার পরে প্রথমেই প্রশ্ন করলো দান, হে মামা আমি খুলে বলি তোমার দ্বারে লীলামৃত তোমার গুরুদেব লিখন করে, আর তোমার ইষ্ট দেবতা গুণগান শরীর এই বিশ্বের স্থান। তাহলে হরিণে আমি তো দেখতে পাই খুলি বলি তোমার ঠাই। লিখলেন তারক গোসাই। কি লিখলেন? হরিচাঁদের পূর্বপুরুষ করলেন বর্ণনা। শোনেন যদি জ্ঞানী জনা রামদাস যাই জন্মই তিনি ব্রাহ্মণ। বিভিন্ন দেশ ঘুরে ঘুরে শোনেন যদি জ্ঞানী নরে ঈশ্বরকে দর্শন করবার পারে নবগঙ্গা নদীর পারে বসতি করেছে স্থাপন। কিছুদিন চলে গেল, শোনেন যদি জ্ঞানী দল তার একটা সন্তান হলো। ওই নমসূত্রের সঙ্গে কিন্তু রামদাসের আদান প্রদান। এই নমসূত্রদের দলে মেশে বলে শোনেন যত জ্ঞানী দলে ব্রাহ্মণরা তাকে করিলেন বর্জন। ব্রাহ্মণরা করে বর্ণনা ওই রামদাস মৈথিলী ব্রাহ্মণ, ওর সঙ্গে আমরা মিশবো না, এই বলে তাকে সমাজচ্যুত করে রেখে দেয়। শোনেন যত জ্ঞানী নরে ছেলে চন্দ্রমোহনকে বিবাহ দেওয়ার পরে
যখন গিয়ে ব্রাহ্মণের দ্বারে পাত্রী খুঁজতে চায়, ব্রাহ্মণটা করে বর্ণনা, তুমি নমশূদ্রের দলে গেলে অচ্যুত তুমি হলে, ব্রাহ্মণের কন্যা তোমার ছেলের জন্য দেব না। বেকায়দায় পড়ে শোনেন যত গেরি নরে চন্দ্রমোহনকে নমশূদ্রের কন্যা করে করিয়া গ্রহণ। শোনেন যত গেরি দলে দুইজন এক করমণ্ডলে হয়েছে চন্দ্রমোহনের সাথে রাজলক্ষ্মীর বিবাহের বন্ধন। শোনেন যত গেরি দল সেই থেকে তারা ব্রাহ্মণ বর্জিত হলো আসতে, আর তারা ব্রাহ্মণ নাই, নমশূদ্রের দলে চলে। শোনেন যত গেরি দলে এইখান দিয়ে প্রশ্ন দিয়েছে আমার ভাগ্নে সভা তলে, মামা তুমি আমার কথা নেবা? রামদাস বইছিলি ব্রাহ্মণ খুলি বলি তোমার সাধন, তার নন্দন চন্দ্রমোহন নমশূদ্রের মেয়ে বিয়ে করে কি করে নম হয়, একটু তার সুন্দর জবাব দেবা। এই তার প্রথম প্রশ্ন গানি সবার মধ্যে ধরলো টানি। আপনার জ্ঞানীর গুলি করিলেন শ্রবণ। এরপর 2 নম্বর প্রশ্ন দিল সবার সন্নিধান। এই যে মতুয়ারা ডঙ্কানি হরিনামে করেছে কীর্তন, ডাক দিয়ে বলে সভা তলে যখন মাতাম দায় ধরা তলে একসঙ্গে নাম করে সংকীর্তন। আচ্ছা আমার কাছে বলো দেখি, এতবার নাম করা লাগে নাকি? রামায়ণে লেখা আছে, ঘুরি বলি সবার কাছে, একবার নাম নিল যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাহলে ধরা মতুয়ারা যারা সংসারে এতবার নাম তোমরা কেন করো উচ্চারণ, তুমি আমার কথা নিয়ে সুন্দর করে বুঝাইয়ে দিও। এই 2 নম্বর প্রশ্নের করিল পত্তন। এরপর আর একখানা প্রশ্ন দিল সবার সন্নিধানে। ওই এক প্রশ্নের মধ্যে আর এক প্রশ্ন দিয়ে যায়। তাহলে এই যে মতুয়ারা যে হরিনাম করে ঘুরে বলি তোমার ধারে, মামা বলো সুন্দর করে এই হরিনাম মহাপ্রভু গৌরাঙ্গ করলেন বিতরণ। তাহলে হরিনাম যা হরি ঠাকুর দিল, গৌরাঙ্গ আগে তা প্রকাশ হইল, নূতন তত্ত্ব কি দিল করো তাই বর্ণন। এইটার ছোট্ট 3 নম্বর প্রশ্ন গানি সবার মধ্যে ধরলো টানা। এরপরে আর একখানা প্রশ্ন দিয়েছে সবাই, শোনেন যত জ্ঞানী নরে 3 নম্বর প্রশ্ন করে। ওটা 3 নম্বর না 4 নম্বর কি, যে এই যে বৈষ্ণবার মতুয়া দেখিবারে ভাই, বৈষ্ণব করে বর্ণনা, মতুয়া মোটে দেখবো না। আমার মতুয়ার ঘোষণা ওই বৈষ্ণবের কাছে গিয়ে কার্য নাই। তাহলে চিন্তা করেন জ্ঞানী দলে 2 দল গন্ডগোল করে মরে। এইখানে প্রশ্ন দিয়েছে ধরে, মামা তুমি আমার কথা নেবা? এই যে মতুয়ারে বৈষ্ণবে গন্ডগোল করে সবে, এরা তত্ত্বের ঘরে এক না পৃথক, একটু বুঝাইয়ে দেওয়া। এরপর আর একখানা প্রশ্ন সবার মধ্যে করলো দান। আমার ভাগ্নে করেছে ধারণা, মামারে প্রশ্ন দিয়ে যাব, সারা রাত্রির আমি আসবো না, বুঝেছেন? এরপরে প্রশ্ন দিল, মামা তুমি আমার কথা নাও, বলো তুমি সুন্দর করে প্রশ্ন করি তোমার ধারে, হরিচাঁদের ছেলে গুরুচাঁদকে কেন তোমরা ভগবান কও? বাপ বেটা 2 জন ভগবান এক ঘরে বিদ্যমান, এ হয় নাকি শাস্ত্রে প্রমাণ? কোন শাস্ত্রে নাই। তার একটা গল্প দিল, সঙ্গে দাদা ষষ্ঠী, তুই দাদা তোর বাবা দাদা তোরা দাদার গোষ্ঠী, মানে ওরা কান্দি নাকি ভগবানের গোষ্ঠী। তুষ্টি করলো সবার সন্নিধান। তাহলে বলো দেখি আমার স্থলে মতুয়ারা দলে দলে হরিচাঁদকে ভগবান বলে, তার ছেলে গুরুচাঁদকে তোমরা ভগবান বলো কেন? বাপ বেটা 2 জন ভগবান, নাই শাস্ত্রে তার প্রমাণ যে ভগবানের ছেলে হয় ভগবান। তুমি আমার কথা নেবা, সুন্দর করে বুঝাইয়ে দেবা, এই ভগবান তোমরা বিশ্বে বলো কেন? এরপর ওর মধ্যে যদি আর একটা প্রশ্ন দিয়ে যায়, মানে 5-এর ক, সেটা কি? গাই গুরুচাঁদকে পতিত পাবন বলে কেন? কি আসি হার মানে? আবার জাতির জনক তারে কেন কয়? মতুয়ারা দলে দলে গুরুচাঁদকে পতিত পাবন বলে, কিন্তু পতিতকে কি করে উদ্ধার করেছে বলো তো আমায়। আমি করে বলি তোমার ঠাই আগে আমি জানতে চাই। এই ইত্যাগারে প্রশ্ন করলো দান। আপনারা সব জ্ঞানী নরে শ্রবণ করলেন সবার পরে। এইবার আমার হরিবর সরকার হইয়ে জবাব দিতে হবে সমাধান। কিন্তু আমার কাছে বলুন দেখি, খুলে বলি সবার ধার আমি মনোরঞ্জন সরকার, হরিবর সরকারের ভূমিকায় কথা বলার অধিকার আমার আছে নাকি? আপনাদিকে আছে জানা আমার পক্ষে সম্ভব না। যে লীলামৃতের করেছে বিন্যাস, আমি খুলে বলি সবার ঠাই এই যে আমরা লীলামৃত পাই,
তারক গোসাই এমনি করে লেখে নাই, এক ধারতে আরম্ভ করেছে, শেষে গিয়ে ছাড়ান দিছে। এর মধ্যে ভণিতার কিছু ছিল না বালাই। এই হরিবর সরকার যেই জন লীলামৃত বিন্যাস করেছে সেই জন, অর্থাৎ বিভিন্ন পাঠ পাঠ অধ্যায় তরঙ্গ, তারপরে একাক লীলা আদি মধ্য অন্ত, এই যে লীলা পরিশিষ্ট খণ্ড ইত্যাদি ভাগে ভাগে সাজায়। শোনেন যত গেলি না রে, এইটা হরিবর সরকার বিন্যাস করে। তাহলে লীলামৃতের সম্ভব জ্ঞান না থাকলে পরে বলুন কি আমার ধারে তার পক্ষে কি করা সম্ভব হয়? এই জন্য আজকে যেতে হবে আমার তার ভূমিকায়। তাকেই আমি হরিবর সরকারকে নিবেদন জানাই, হে হরিবর সরকার মশাই, তুমি আমার কথা নিও। তুমি থাকো যে এই দেশে, আজ আমারে ভালোবেসে আমার হৃদয় আকাশে বসে বসে তোমার হরি তত্ত্ব আমার মধ্যে প্রকাশ করে দিও। তোমার উপরে দিলাম ভার, তোমায় করে কর্ণধার, কাব্য সিদ্ধ হবার ধর্ম আঙ্গি নাই। এইবার এই প্রসঙ্গ দিয়ে ছেড়ে মনোরঞ্জন দিয়ে দূরে এক এক করে জবাবগুলি দেব পরিষ্কার। এইবার তার প্রথম প্রশ্ন কি? অবশ্য আপনাদেরকে আসে না, যত তাড়াতাড়ি প্রশ্ন করেছে জবাব দিতে গেলে অত তাড়াতাড়ি হবে না, কারণ ঐতিহাসিক ঘটনা। মানে রামদাস মৈথিলী ব্রাহ্মণ তার ছেলে চন্দ্রমোহন নমশূদ্রের কন্যা করিয়া গ্রহণ কি করে গোষ্ঠীশুদ্ধ নমশূদ্র হইয়ে যায়? তুমি আমার কথা নেবা, সুন্দর করে বুঝাইয়ে দেবা। এইবার একটু যাই ইতিহাসের পাতায়। আমার ভাগ্নে কিন্তু ইতিহাস ভালো জানে, এখনই বলি সভাস্থানে। আজকে যদিও ভাগ্নে বেবোধ, মামার কাছে আবদার করেছে। আপনাদেরকে আসলে না, আবদার করলে তো আর বলা যায় না, ও তো আমার ভাগ্নে, পর না বলে ভাগ্নে, ও তো আমার পর না। এই জন্য তো বাজে কথা কওয়া যায় না, বুঝেছেন? ভাগ্নে আহ্লাদ করে মামার কাছে কত কি চায়, আহ্লাদের জ্বালায়, বুঝেছেন? আহ্লাদের জ্বালাটা কেমন শোনেন। মাস্টারমশাই 12 ক্লাসের ছাত্রদের পড়াচ্ছেন, 12 ক্লাস, সামনে অ্যানুয়াল এক্সামিনেশন, ছাত্রে মনে রিয়াকশন, পড়াশোনায় মন দেয়, মনে মনে ভাবে এইবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যেতে হবে। তাই মাস্টারমশাই যখন ক্লাস নিচ্ছে, হঠাৎ ছাত্রছাত্রী দুই দলেই আছে, ওদের ডাক দিয়ে বলছে, আচ্ছা তোমরা তো আর এই মাধ্যমিক স্কুলে উচ্চ মাধ্যমিক স্কুলে আসবে না, কারণ তোমরা 12 ক্লাস পাশ করে কলেজে যাবে। তাহলে এই বাবা একটু শুনে নিতে হবে তোমরা কে কি হবে, তোমরা কে কি হতে চাও। এইবার এক একজনকে বলে, তুমি কি হতে চাও? সচিন বলো তুমি কি হবা? ও কয়, স্যার আমি এই মাধ্যমিক পরীক্ষার পরে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে যদি মেডিকেলে চান্স পাই আমি বড় ডাক্তার হতে চাই। মাস্টার বলছে, ভালো, চমৎকার চমৎকার, বসো বাবা। আচ্ছা গোপাল তুমি কি হবা? গোপালরা জিজ্ঞেস করছে। গোপাল বলছে, স্যার আমি ইঞ্জিনিয়ার হব। কি ইঞ্জিনিয়ার? আমি কম্পিউটারের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। বাহ চমৎকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, বাহ বসো। এর মধ্যে আর একটা ছেলেকে জিজ্ঞেস করছে, তুমি কি হবা? ও কয়, স্যার আমি বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করে আমি বাংলা সম্পর্কে মানুষকে যে বাংলা সংস্কৃতি এইটা দেওয়ার চেষ্টা করব। বাহ চমৎকার। এর মধ্যে সরস্বতী একটা মেয়ে, ওরে ডাক দিয়ে বলছে, সরস্বতী তুমি কি হতে চাও? সরস্বতী করে বর্ণনা, স্যার আমার যা লেখাপড়ার অধিকার আমি অন্তরে করি ধারণা আমি বোধহয় এই হায়ার সেকেন্ডারি পাস করতে পারবো না, আমার জীবনে কলেজে যাওয়া হবে না। তাহলে মাস্টারমশাই বলছে, তাহলে কলেজে তো যাবে না, তুমি কি হতে চাও? ও কয়, স্যার সরস্বতী বলছে, স্যার আমি পাস করি আর না করি তাতে দুঃখ নাই, এই 12 ক্লাস পড়াশোনা শেষ করে আমি সুন্দর একটা পাত্র ধরে বিয়ে করে ঘর সংসার গোছাইয়ে একটা ফুটফুটে ছেলের মা হতে চাই। সবাই হেসে দিছে, সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর ও মা হবে, ছেলের মা হবে। সবাই হাসি দিচ্ছে। মাস্টারমশাই থামাই দিয়ে, রাখো রাখো রাখো, ও তো সত্যি কথা বলছে। এর মধ্যে বাড়ির ভাষা কে আরাম, ওরে জিজ্ঞেস করছি, কে আরাম তুমি কি হবা বলো? একজন তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আর সরস্বতী ও তো ফুটফুটে ছেলের মা হবে। আচ্ছা তুমি কি হতে চাও? কে আরাম করে বর্ণনা, স্যার আমার অবস্থা সরস্বতীর মতো, অন্তরে করি ধারণা আমি বোধহয় পাস করতে পারবো না, পাস করি আর না করি আমি এই হতে চাই। মাস্টার বলছে, কি হবা একটু কবা না? চাকরি করবা না ভ্যান চালাবা না রিক্সা চালাবা না অটো চালাবা না বাস চালাবা, কি হবা?
কে আরাম করে বর্ণনা, স্যার আমি আর কিছু হবো না। কি হবা? সরস্বতী বিয়ে করে গিয়ে যখন স্বামীর ধারে যে ফুটফুটে ছেলের মা হতে চায়, আমার মনে আছে ভাবো আমি ওই ছেলের বাবা হব, থাকবো এই ধরায়। মানে ফুটফুটে ছেলের, সরস্বতী ছেলের বাবা হবে। ভাগ্নের আবদার, তাই ছাত্রীর আবদার আর ভাগ্নের আবদার এক। এই জন্য চরণ ধরে করিব না ভাগ্নে, তোমার বেলা আমি রাগ করি না, তুমি আমার আদরের ভাগ্নে। তবে খুলে বলি তোমার ঠাই একটা প্রশ্ন তোমায় করে যাই। আচ্ছা বলো দেখি, এই যে ভারতবর্ষের যত মানুষ এর আগে ছিল কি? এখন তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চন্ডাল, ডোম, তেলি, মালি, ভুইমালি, মাইশ্বরাস, কোট, কাবালি, বারোজীবী, কায়স্থ, পচা কায়েত ইত্যাদি শ্রেণীতে বিভক্ত রয়। আচ্ছা তোমার কাছে প্রশ্ন করি ভাগ্যে কথা নাও, এই যে ভারতবর্ষের এত মানুষ জনসংখ্যা কি ছিল আগে? এরা ব্রাহ্মণ ছিল না কায়েত ছিল না নম ছিল? একটু জবাব দাও, পারবা না? প্রশ্ন তো করলাম, পারবা না? আমি যদি বলি ভারতবর্ষের যত মানুষ সব একদিন নম ছিল, তুমি আমার কথা নেবা? ভাষাবিদ সুরেশচন্দ্র ভৌমিক, ভাষাবিদ এস.এন. ব্যানার্জি, ভাষাবিদ ডক্টর প্রবীর কুমার ঘোষ, তাদের লেখা পড়ে দেখো এই ভারতবর্ষে যত মানুষ কি ছিল, এরা সব নম ছিল। এই যে ব্রাহ্মণ, কায়েত, বৈশ্য, যা কিছু দেখেন ভাই, কারো কোনো জাতি ছিল না, তাই সব ছিল কি এক নম গোষ্ঠী। এরা কোত্থেকে এলো? আফ্রিকা থেকে এলো। এইবার ইতিহাসের দিকে আমার যেতে হয়। চরণ ধরে গরিমানা কবি গান তো আপনারা ভাবের গান শোনেন, একটু ইতিহাস করি আলোচনা। আপনাদের গরিমানা রাগ করবেন না। তাহলে এই যে ভারতবর্ষের জনগোষ্ঠী, এদের আদির দিকে যদি দেই দৃষ্টি, এরা কি ছিল? সব নম ছিল, সব। এই নমজাতিকে কি বলা হয়? প্রাগ আর্যান, প্রাগ দ্রাবিড়ান। আমি খুলে বলি সমাজস্থান কবে এলো? আজ থেকে ৭৩,০০০ বছর আগে এই ভারতবর্ষে এই নম গোষ্ঠীটা প্রথম মানুষ ভারতবর্ষে প্রবেশ ছিল। এরা কোথায় ছিল? আফ্রিকায়। আফ্রিকায় ছিল। আফ্রিকার ৩টা রাষ্ট্রে এদের স্থান ছিল। কি কি? দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর বতসোয়ানা। আপনারা আমার কথা নেবেন, আজকে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আফ্রিকার ম্যাপ খুলে নেবেন, ইংলিশ ম্যাপ। ইংলিশ ম্যাপ খুলে দেখতে পাবেন দক্ষিণ আফ্রিকা আর বতসোয়ানা আর নামিবিয়া, এই ৩টা রাষ্ট্রকে নিয়ে একটা একটু নীলাচে দাগ দিয়ে ওর মধ্যে লেখা আছে দা গ্রেট নোম্যান্ড। এখনো লেখা আছে। আমি খুলে বলি সবার কাছে, ওখানে কি লেখা আছে? নোম্যান্ড। ওইখান থেকে একটা জনগোষ্ঠী ২ লক্ষ বছর আগে, আমি খুলে বলি সবার পুরো ভাগে, খাদ্যের অন্বেষণে এক এক করে ধীরে ধীরে ভারতবর্ষের বুকে দিল দর্শন। তাদের আসতে লাগলো কত বছর? ১,২৭,০০০ বছর ভারতে প্রবেশ করলো। তখন এরা যখন ভারতবর্ষের দিকে খাইবার গিরিপথের আগে এলো, ওইখান থেকে ২ গোষ্ঠী ভাগ হলো, একটা মিশরে যায় আর একটা ভারতে ঢোকে। শোনেন শুধু কবি গান যে শুধু হরে কৃষ্ণ আর হরিবল কইয়া চিতইয়ে পড়ি না, তা নয়। চরণ ধরে করিব না, রাগ করবেন না, একটু ইতিহাস শুনেন, কারণ ইতিহাসে প্রশ্ন করেছি, এই জন্য আমি আপনাদের শোনাই। তাহলে যখন তারা ভারতবর্ষে প্রবেশিল, তখন তাদের কত বছর লেগেছিল? ১,২৭,০০০ বছর। তাহলে ভারতবর্ষে এসে তারা প্রথম কোথায় প্রবেশ করলো? ছোটনাগপুর। এই যে গয়া, ছোটনাগপুর, এইখানে সে প্রথম বসতি স্থাপন করলো। শোনেন যত জ্ঞানী নরে, এইখান থেকে আফ্রিকা থেকে মানুষ এসে প্রথম যে গোষ্ঠীটা এলো তার নাম নম গোষ্ঠী। এর আগে ভারতবর্ষে মানুষের পত্তন হয় নাই। শোনেন যত জ্ঞানী দল, তাহলে কি হলো? ওইখানে সে প্রথম বসতি স্থাপন করলো, ছোটনাগপুর, মালভূমি। এখন যারে মালভূমি কয়, আমি সবাই করি বর্ণনা, তখন কিন্তু মালভূমি ছিল না, চাষাবাদের যোগ্য ভূমি নয়। তা ওখানে কতদিনই আজ থেকে কত বছর আগে এলো?
ডিএনএ টেস্ট করে, আমি খুলে বলি সবার পরে যারা বৈজ্ঞানিক, ভাষাবিদ, নৃতাত্ত্বিক, তারা সিদ্ধান্ত দিয়েছে ৭৩,০০০ বছর আগে এই নমগোষ্ঠী ভারতবর্ষে এলো। তাহলে শোনেন তো জ্ঞানীরে, এরা এক এক করে ইউরোপে যায়, জার্মান যায়, জাপান যায়, এই গোষ্ঠী সারা পৃথিবী ছড়ায়। তাহলে আমি বলি আপনাদেরকে ধারে এরা ছিল কি আগে? নমশূদ্র। এই জন্য আপনারা আমার কথা নেবেন, ডক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস যিনি সিবিআই যুগ্ম অধিকর্তা ছিলেন, তিনি বর্তমানে গবেষণা করছেন ডিএনএ টেস্ট করে। এই ডিএনএ টেস্টে মাতৃতন্ত্র ধরে ডিএনএ টেস্ট হয়, পুরুষতান্ত্রিক নয়, মাতৃতান্ত্রিক। কারণ আপনাদেরকে আছে জানা, পুরুষতান্ত্রিক নাই ঠিকানা। এই জন্য ভারতবর্ষ আগে কি ছিল? মাতৃতান্ত্রিক। পরবর্তী আর্যরা যখন এলো, ওরা ইউরোপ থেকে এলো, অর্থাৎ একদিন এইখান থেকে ইউরোপে গেল, আবার পরে ফিরে এলো। তাহলে শোনেন তো জ্ঞানী হলো, এই ডিএনএ টেস্ট করে দেখা গেল উত্তরপ্রদেশের ব্রাহ্মণ আর বাংলার নমো, এদের ডিএনএ জিনগত পার্থক্য মোটেই নাই। উত্তরপ্রদেশের বাউন আর বাংলার নমো এরা একেবারে সেম 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 সেম। আর সবচেয়ে কাদের সঙ্গে মেলে জানেন? উত্তরপ্রদেশে বাউনের সঙ্গে বাংলার কোন জনগোষ্ঠীর সাথে সবচেয়ে মেলে? ১ নম্বরে সদগোপ, ২ নম্বরে মুসি। অর্থাৎ উত্তরপ্রদেশের বাউন আর বাংলার মুসি, আমি বলতে হয় সূচি, এদের ডিএনএ এক পাওয়া যায়, এদের এক। এরপরে এলো কি? নমশূদ্র। এরা আগে কি ছিল? শুধু নমো। এরা শূদ্র নয়। শূদ্র কেনা জানেন? যাদের ১ মাসে ঘাট কাজ, যাদের পচা শূদ্র কয়, কয় না? কে? দত্ত, দে, দাস, সাহা, কুন্ডু, ভুইমালি, তারপরে কাপালি, মাহিষ্য দাস, খুলি বলি সবার পাশ, এদের ১ মাস ঘাট কাজ হয়। এই ১ মাস যারা অসুস পালন করে, শূদ্র জানি বলে তারে। আর আদি ভারতবর্ষী যারা নমগোষ্ঠী ছিল তারা, তাই আমারই ভাবধারা চন্দ্রমোহন যে নমসূত্রে কন্যা করেছে গ্রহণ। শোনেন যত জ্ঞানী নরে যদি আমি যাই বিচারের করে, মূলে চন্দ্রমোহন মৈত্রী ব্রাহ্মণ, নম ছিল সর্বক্ষণ। খুলে বলি সভা তলো। এই জন্য মাঝখানে মৈথিলি ব্রাহ্মণ হলো, আবার যে নম ছিল সেই নম হইয়ে যায়। খুলে বলি তোমার ঠাই। এই জন্য নমর ঘরে ভগবান পায়। এটা শাস্ত্রীয় নয়, নৃতাত্ত্বিক, প্রত্নতাত্ত্বিক এবং ডিএনএদের পরীক্ষায় পাওয়া যায়। এই জন্য ভাগিনে তোমারে করি বর্ণনা, নমর কন্যা বিয়ে করেছে বলে নম হইয়াছে তা ভেবো না। আচ্ছা, তাহলে উনি বলেছে কি, যদি কেন কোন মল্লিকের মেজির রায় বিয়ে করে, ওই মল্লিক টাইটেল যায় দূরে, রায় হয়ে যায়। এ তো হিন্দুর বেলায়, তাই না? আচ্ছা বাবা, যদি মুসলমানের ছেলে হিন্দুর মাইয়া বিয়ে করে তাহলে কি হয়? আর যদি মনে করেন হিন্দুর ছেলে মুসলমানের মেয়ে যদি বিয়ে করে তাহলে কি হয়? তোমার কাছে একটা প্রশ্ন করবো ভাগিনে, কথা নেবা? কালা পাহাড়, কালা পাহাড় তার ঐতিহাসিক নাম। শোনেন তো জ্ঞানী দল, কালা পাহাড় কে ছিল? হিন্দু ব্রাহ্মণ, তাই না? ব্রাহ্মণ ছিল না? এ নদীর ঘাটে তর্পণ করত, গঙ্গার ঘাটে। এই হুগলি গঙ্গা নয়, এই গঙ্গার ত্রিবেণী, সরস্বতী, যমুনা আর গঙ্গা যেখান থেকে প্রবাহিত হয়, ওইখানে তর্পণ করতো কালা পাহাড়। আমি খুলে বলি সবার ধার, পৈতে গলায় প্রত্যেক দিন ওই দিব্যকান্তি পুরুষ পৈতা নিয়ে তর্পণ করে নদীর কিনারায়। শোনেন যদি জ্ঞানী দল, বাদশাহের কন্যা 3 তলায় বসে কালা পাহাড়ের রূপ থেকে পাগল হলো, তাই না? যারা ইতিহাসের যারা জানেন তারা জানেন। তাহলে ওইখানে কালা পাহাড় কি করলো? প্রত্যেকদিন তর্পণ করতো। দেখতে পেল কে? বাদশাহের কন্যা, মুসলমানের মেয়ে দেখতে পায়। ও করে ধারণা, এই ছেলের সঙ্গে বিয়ে না হলে আমি জীবন দেব, জীবন আর রাখবো না। এই বলে ধরলো বাবার পায়, বাবা কথা নাও, ওর সঙ্গে আমার বিয়ে দাও, বিয়ে দাও।
শোনেন যত জ্ঞানী দল, সঙ্গে সঙ্গে বাদশা কালাবার কাছে প্রস্তাব পাঠালো, কথা নাও, আমার মেয়ে তোমার রূপ দেখে পাগল হয়ে যায়, তুমি আমার কথা নাও, আমাকে মেয়েকে বিয়ে করবা। সে করে বর্ণনা, আমার পিতৃপুরুষ আদেশ না দিলে বিয়ে করতে পারবো না। এখন ব্রাহ্মণের যে নিশানা আপনাদেরকে আছে জানা, তারা তো মুসলমানের মেয়ে বিয়ে করবেই না, তাই বেকায়দায় পড়ে যখন অনুমতি না দেয়, বাদশা ধরে নিয়ে গেল, ওরে পেঁয়াজ রসুন খাওয়াইয়ে দিল, তারপরে ওই নিজের কন্যা বিয়ে দেয়। আপনাদেরকে আছে জানা, যখন এই বিয়ে করে মুসলমানের কন্যা নিয়ে যাচ্ছে ঘরে, হিন্দু সমাজ তারে মুসলমান করে দিল, ঘরে রাখলো না। সেই থেকে সে কি হলো? মুসলমান। কালাপার সে করলো বর্ণনা, এই জাতির পাতি মুসলমানের মেয়ে বিয়ে করলে যদি মুসলিম হতে হয়, এই ঠুনকো হিন্দু ধর্ম আমি রাখবো না। এই বলে মন্দির ভেঙে মানুষকে মুসলমান করে নেয়। তার আমি তোমার কাছে প্রশ্ন করি, যদি নমশূদ্রের কন্যা বিয়ে করে চন্দ্রমোহন নম হয়ে যায়, অসুবিধা কোন জায়গায়? তাহলে কথা নেবা, মুসলমানের মেয়ে কালাপার বিয়ে করে কি করে মুসলমান হয়, কেন পুরুষতান্ত্রিক সমাজ নেয় না, এর একটা জবাব দেবা। আমি বুঝাতে পারলাম তো? এই জন্য তোমার ঘরে বলতো না, ও ভাই রে, এই জাতির বাতি বেশি দিন সৃষ্টি হয় নাই। আগে জাতি ছিল না, আগে একটা জাতি ছিল, কি জাতি? মানব জাতি। তাই জগৎ জুড়ে আছে এক জাতি, সে জাতির নাম মানুষ জাতি, তাই না? তাহলে মানুষ জাতি, তাই আমি খুলে বলি সবার ধারে চন্দ্রমোহন বিয়ে করে যখন সমাজচ্যুত করে, সমাজচ্যুত জোরে এক এক করে মানুষ বিভিন্ন সম্প্রদায় হয়ে যায়। আগে আমরা কি ছিলাম? আমরা আদিত্য নম ছিলাম, মাঝখানে কি হলাম? চন্ডাল, তাই না? আমার বাবা গুরুচাঁদ চন্ডাল থেকে নমশূদ্র বানায়, কিন্তু খুলি বলি সবারটাই গুরু চান, কিন্তু শূদ্র চান নাই, ওটা ব্রাহ্মণের চক্রান্তে জোড়ায়। এই জন্য তোমারে করি বলো না ভাই রে, রাজিন্দির মন আগে করো স্থির, ওরে জাতি বেশি দিন সৃষ্টি হয় না, মাত্র সেদিন। এই জন্য চন্দ্রমোহন নমশূদ্রের কন্যা বিয়ে করে নম হয়ে যায়। এ কেন হয় না? বানায়। কি ছিল? এই যে দেখবেন ভারতবর্ষের জাতি কয়টা? ৭,৬৪২টা জাতি ভারতবর্ষে। জাতি কয়টা? ৭,৬৪২টা জাতি। আমি সবাই দিয়ে যাই উদ্ধৃতি, এই জাতি কি একদিন ছিল? না, একটা জাতি ছিল। কি জাতি? মানুষ জাতি। সুতমার্গের ভেতরে ষড়যন্ত্র জ্ঞানী ধরে এক এক করে ধীরে ধীরে মানুষকে দূরে ঠেলে দেয়। আমি খুলে বলি সবার ধারে সুতমার্গের জোরে এক একটা ধর্ম ত্যাগ করে মানুষ হিন্দু, মুসলিম, খ্রিস্টান হয়ে যায়। তাই আমার ঠাকুর নেমে এলেন কোথায়? পতিতের আঙিনায়। তাই ঠাকুর বললেন, অতি নিচে না নামিলে কিসের অবতার? আমি নিচ হইয়া করিব নিচের উদ্ধার, অতি নিচে না নামিলে কিসের অবতার? তাই না? ভগবান কোথায় জন্মেছে? ও ভাগিনী, ভগবান কোথায় জন্মেছে? ব্রাহ্মণের ঘরে। কোথায়? কায়স্থের ঘরে। কোথায়? ক্ষত্রিয়ের ঘরে। কোথায়? বৈশ্যের ঘরে। কিন্তু খুলে বলি সবার ঠাই কোনোদিন নিচু জাতির ঘরে আসে নাই। আসছে কিনা জানা নাই, কিন্তু শাস্ত্রে নাই। ভগবান সব বাউনের ঘরে জন্মায়। কৈশবের ঘরে কে এলো? কৈশব ব্রাহ্মণ। তার ঘরে কে এলো? বামন অবতার, তাই না? রামচন্দ্র কোথায় এলো? রামচন্দ্র এলো ক্ষত্রিয়ের ঘরে। বামন এলো ব্রাহ্মণের ঘরে। রাম এলো ক্ষত্রিয় ঘরে। কৃষ্ণ এলো বৈশ্যের ঘরে। গৌরাঙ্গ এলো ব্রাহ্মণের ঘরে। তাহলে ব্রাহ্মণের ঘরে, ক্ষত্রিয় ঘরে ভগবান জন্মায়। খুলে বলি সবার ঠাই কোনোদিন নিচু জাতির ঘরে ভগবান আসে না। একটি ইতিহাসের ওই তত্ত্ব দিয়ে আপনাদের শোনাই। আচ্ছা, এই আমাদের 24 পরগনার জেলার পরে কোন জেলা উত্তর পাশে? উত্তর পাশে কোন জেলা? নদিয়া। আচ্ছা, নদিয়ার উত্তর পাশে কোন জেলা? মুর্শিদাবাদ। না, মুর্শিদাবাদ জেলা না? একটু সাঁই দিয়েন আমার যুবক ভাইরা, তোমাদের গরিবানা এই ইতিহাস শুনে যাও, গল্প তো শুনবা, ইতিহাস শোনো। তাহলে মুর্শিদাবাদ জেলাটা কার নামে হয় বলতে পারেন? মুর্শিদ কুলি খাঁ।
এই মুর্শিদ কলিকা কে ছিল? একজন ব্রাহ্মণ, নাম কি? সুদর্শন রায় চৌধুরী। এই মুর্শিদ কলিকার আদি বংশকে গনি খান রায় চৌধুরী, এই গনি খানের চৌধুরীর গোষ্ঠী এই মুর্শিদ কলিকা। দেখেন কি করে মুসলমান হলো। খুলে বলি সবাই চলো, এই সুদর্শন রায় চৌধুরী জমিদারের ছেলে, জমিদার। গরমের দিন শুয়ে আছে গাছতলায়। আমি খুলে বলি সবার কাছে, গাছের নিচে শুয়ে আছে গরমের দিনে। কারণ আপনাদের আছে না, আজকাল তো গরমের দিনে ফ্যান, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, তাই না, এগুলো ব্যবহার করি। আগে তো তা ছিল না, আগে মানুষ গরমের দিনে গাছতলায় ঘুমাতো। তাই শোনেন যদি গালি দিল, এই সুদর্শন রায় চৌধুরী পবিত্র ব্রাহ্মণ, জমিদারের ছেলে, জমিদার গাছতলায় ঘুমাই গেছিল একটা চালা ঘরের নিচায়, পুকুরের উত্তর পাড়ে। তো ওনার একটা দোষ ছিল কি, উনি ঘুমানোর সময় হা করে ঘুমাতেন আর বাড়ি নাক ডাকতেন। খুলে বলি সবার কাছে, দুপুরে খেয়ে দেয় যখন গাছতলায় ওই মাচার উপরে শুয়ে আছে, হা করে আছে আর নাক ডাকছে, এমন সময় এক মুসলমান দরবেশ ওই পথ দিয়ে যায়। ওই দরবেশ দেখতে পারে লোকটা আছে হা করে আর ভীষণ নাক ডাকে। দরবেশ মনে মনে ভাবে হয়তো পিপাসায় ওর জীবন যাবে, মনে আছে ভাবো এই গাড়ু থেকে একটু জল দিয়ে ওর জীবন বাঁচাবো। এই বলে মুসলমান দরবেশ আমি সবার মধ্যে করি পেশ ওই সুদর্শন রায় চৌধুরীর কাছে যায়। ও তো ঘুমাইয়েছিল হা করে, হঠাৎ ওই যে দরবেশের হাতে এক ধরনের গাড়ু থাকে, ওই গাড়ুর নল দিয়ে একটু জল সুদর্শনের মুখে ঢেলে দেয়। যখন এই মুখে ঢিলে দিল, ও তো জল দিয়ে চলে গেল। এদিকে ব্রাহ্মণ সমাজপতি দেখতে পেল মুসলমানের জল খায়। ব্রাহ্মণরা করে ধারণা মুসলমানের গাড়ুর জল জাতপাড়া বাড়ি কল, ও তার হিন্দু ধর্ম থাকলো না। সঙ্গে সঙ্গে সমাজপতি ব্রাহ্মণরা ওর বাড়ি চলে যায়। ও দুটো ছেলে ছিল, বড় ছেলে ছোট ছেলে, এবং বউকে ডেকে কয়, শোন ছেলেরা, কি সমাজপতিরা, তোর বাবা মারা গেছে। কি করে মারা গেল? ওই যে গাছতলায় শুয়ে মুসলমানের জল খেয়েছে, তোর বাবা মুসলিম হয়ে গেছে। খুলি বলি তোদের ঠাই আর তোর বাবার হিন্দুত্ব নাই, তাহলে কি করতে হবে? কি করতে হবে বুঝিস না? এইবার শ্রাদ্ধ করবি, আগে সৎকার কর। এখন কি করে সৎকার করবে? ব্রাহ্মণরা বিধান দিল, ওই দেখবেন আপনার বাবা মা মারা গেলে এই যে হাতের মধ্যে কুশের একটা গোল পাকা উঁচু করে রাখে না, হ্যাঁ ওই দেখবেন, হ্যাঁ রাখে। তাহলে কি করলো? ওই কুশ দিয়ে সুদর্শনের মূর্তি বানালো, নদীর কাছে গিয়ে আগুনে পোড়ালো, পোড়াইয়ে সৎকার করে ছেলেরা গলায় ধরাকাঠি ঝুলালো, কাপড় পরলো সাদা কাপড়। এই অবস্থা যখন করেছে, সন্ধ্যাবেলা সুদর্শনের ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যখন নিজের ঘরে যেতে চায়, রাস্তা থেকে যখন উঠানে পা দিল, বড় ছেলে সে বাধা দিল। বড় ছেলে করে বর্ণনা, খুলে বলি তোমার স্থান, এটা হিন্দুর বাড়ি, এখানে তোমার অধিকার হবে না। সুদর্শন বলছে, খোকা বলিস কি, আমি তোর বাবা। আমার যে বাবা ছিল চালা ঘরে মারা গেল, সে এক মুসলমানের জন্ম নিল, আর তার হিন্দুত্ব নাই। আমি তোমারই করি বর্ণনা, তোমার বাবা বলে মানি না। যথা ইচ্ছা তথা চলে যাও। তাই সুদর্শন বেকায়দায় বলো, রাস্তায় দাঁড়িয়েছিল, ছেলেরা ঢুকতে দিচ্ছে না। এর মধ্যে তার বউ চলে এলো, খুলে বেলে সন্ত শাড়ি, দুটি পরে হইছে রাড়ি। সুদর্শন দেখেই বলছে, গিন্নি তোমার কি হয়েছে? সুদর্শনের স্ত্রী বলে, আমার স্বামী মারা গেছে। আমি থাকতে বর্তমান তোমার স্বামী মরবে কেন? আমার যে স্বামী ছিল চালা ঘরে মারা গেল, মুসলমানের জলে খেলো, মুসলমান হয়ে যায়। আমি খুলি বলি তোমার ঠাই, তার আর হিন্দুত্ব নাই, তাই হিন্দু মতে ভাই আমি বৈধব্য বেশ করেছি ধারণ। এখন আমার কাছে বলুন দেখি, নিজের ছেলে আর বউ যদি মুসলমান বলে তাড়ায়, আর ঘরে কি ঢোকা যায়? বেকায়দায় পরে ব্রাহ্মণ সমাজপতিদের কাছে যায়। ব্রাহ্মণরা করে বর্ণনা, ওই রাস্তায় থাকা উঠানে ঢোকো না। কেন? তুমি মুসলমান। ডাক দিয়ে বলছে, সমাজপতি আমার কথা নাও, আমি তো হিন্দু ছিলাম, কি করে মুসলমান হলাম আমারে জানাও। যে তুমি মুসলমানের জল খেলে, এই জন্য মুসলমান হলে। আমি তো ইচ্ছা করে খাই নাই। ইচ্ছা করে খাওয়ার না খাও, খাইছো তো, মুসলমান হয়ে গেছে। সুদর্শন করে ধরে ডাক দিয়ে বলে, ব্রাহ্মণদের ধারে, তাহলে কি করে আমি হিন্দু হতে পারি? ব্রাহ্মণরা করে বর্ণনা, তুমি আর হিন্দু হতে পারবে না।
কয় কোনোদিন হতে পারবো না। কয় পারবে, এ জন্মে না, এ জন্মে প্রায়শ্চিত্ত করবা, মরিয়া পরের জন্মে হিন্দু হতে পারবা। আর যদি প্রায়শ্চিত্ত না করো কোনো জন্মে হিন্দু হতে পারবা না। তাহলে কি করে আমি প্রায়শ্চিত্ত করে পরের জন্মে হিন্দু হতে পারি? ব্রাহ্মণরা মিটিং বসে গেল, এক এক করে বিধান দিল। ডাকতে বলছে দুটো পথ আছে, কি করে হিন্দু হওয়া যাবে পরের জন্মে। প্রথম পথ হলো কাশিতে গিয়ে তপ্ত ঘৃত পান করে আত্মাকে আহুতি দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তুষানল জেলে আত্মাকে আহুতি দিতে হবে। তার মানে কি বুঝতে পারছেন? কাশিতে যাবে, 10-12 কিলো ঘি নেবে, একটা কড়াই দিয়ে নিচে আগুন জ্বালাবে, আর কড়াইতে ঘি দেবে, জ্বালাতে জ্বালাতে আগুন জ্বালতে জ্বালতে যখন টকবক করে ফুটবে, প্রচন্ড গরম হবে, ওইখান থেকে 10-12 কিলোর থেকে 5-6 কিলো নিয়ে ঢক ঢক করে গরম ঘি গিলে খাবে, ভিতরে সিদ্ধ হয়ে মরিয়ে যাবে, পরের জন্মে হিন্দু হবে। বিধান দেখছেন? ওরে বিধান রে! কার কি বিধান? আর একটা বিধান আছে, গায়ে তুষানল জেলে আত্মাকে আহুতি দিতে হবে। তুষানল কি? ধানের তুষ আর গরুর গোবর দুটোকে ভালো করে মিশাতে হবে। মিশাইয়ে যখন প্রলেপ দেবে, দেওয়ার পরে শুকাইয়ে যাবে, আবার দেবে, শুকাইয়ে যাবে, আবার দেবে, শুকাইয়ে যাবে, আবার দেবে, বেশ একটু পুরু হবে। তারপর দেশলাই কাঠি দিয়ে খোঁচা দিয়ে কেরোসিন দিয়ে ধরাইয়ে দেবে, ছেঁচড়া পোড়াইয়ে মারা যাবে, মরিয়া পরের জন্মে হিন্দু হবে। সুদর্শন করে বর্ণনা, মানুষ মেরে ধর্ম, এই ধর্ম আমি চাই না, আমার ধর্মের প্রয়োজন নাই, আমি মানুষ হয়ে বাঁচতে চাই। শোনেন, যত জ্ঞানী দল এই বলে মুর্শিদ কলিকা নাম নিল, এক হাতে গোমাংস নিল, আর এক হাতে তলর নিয়ে যায়, যে বলছে শয়তান ভণ্ড হিন্দুর দল, মুসলমানের খেলে জল, তোদের জাত চলে যায়, আমি অন্তরে করি ধারণা, জাতির পাতি রাখবো না, পাঠাবো জমালয়। এই বলে বলছে সব ভণ্ডের দল, গোমাংস খাবি জীবন পাবি, নাহলে চোমের বাড়ি যাবি। এই বলে যারা গোমাংস খেয়েছিল তারা মুসলমান হয়ে বেঁচে গেল, আর যারা না খেলো তারা জমের বাড়ি যায়। এমনি করে সারা মুর্শিদাবাদ জেলাটাকে চাষ করেছিল বলে তার নাম অনুসারে বলে মুর্শিদ আবাদ, তাই মুর্শিদাবাদ। এমনি করে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ মুসলমান হলো, হিন্দু থেকে খ্রিস্টান হলো, হিন্দু থেকে মুসলমান হলো। যখন জাতি করে ধর্মের নাম করে মানুষকে বিভেদ করে দূরে ঠেলে দেয়, এমন এক যুগ সন্ধিক্ষণে মানুষের করুণ কণ্ঠের আবেদনে গোলকপতির আসন খানলো লেউটে মহাশয়, ওম সাধু সদ ভক্ত যারা হয়ে তারা দিশেহারা ঈশ্বরের পদে নিবেদন জানায়, ঠাকুর তুমি মোদের কথা নাও, তোমার মানব ধর্ম রসতলে গেল, খুলে বলি তোমার স্থল, এইবার তোমার মানব ধর্মকে বাঁচাও। মানুষের করুণ কণ্ঠের আবেদনে গোলকপতির আসন খানে অমনি টরে উঠে মহাশয়, হরিচাঁদ রূপটি ধরি খুলে বলি সবার বরাবরই, হরিচাঁদ নেমে এলো সফলা ডাঙায়। তাই হরিচাঁদ ঠাকুর কি দিলেন? এক মানব ধর্ম। মধ্য ধর্ম মানে কি? মানব ধর্ম। আচ্ছা ভাগিনে, তোমার একটা প্রশ্ন করবো, হরিচাঁদ ঠাকুর কি বেশি দিলেন বলবো? কয় মহাপ্রভু গৌরাঙ্গ হরিনাম দিল, হয় না? মহাপ্রভু গৌরাঙ্গ হরিনাম দিল। আমি যদি বলি হ্যাঁ দিয়েছে ভালো, কিন্তু মহাপ্রভুর মত বৈষ্ণবরা পালন করে? বলুন, করে? কেউ করে না। মহাপ্রভু দিলেন কি? হরের নাম হরের নাম হরের নামই বকে বলম, নাস্তেব নাস্তেব গতির অন্যথা। এই কথা না? কলিকালে হরিনাম ভিন্ন, হরিনাম ভিন্ন, হরিনাম ভিন্ন, অন্য গতি নাই। আচ্ছা বর্তমানে যে বৈষ্ণব পাই আমার কাছে বলুন দেখি, একজনে হরিনাম করে নাকি? করে? কেউ করে না। সরন্দরে করিব না, বৈষ্ণবের রাগ করবেন না। আপনাদের একটু দেখাইয়ে দিয়ে যাই, আপনার আবার কথা নেবেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য লীলার যত শাস্ত্র আছে, যখন চৈতন্য প্রভু লীলা করেছে তখন যে শাস্ত্র রচিত হয়েছে আমার কাছে বলুন দেখি, সেই শাস্ত্রের মধ্যে কোন জায়গা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর আছে নাকি? যদি দেখাতে পারেন আর কবি গান গাবো না। ক্লিয়ার?
করে বলি সবার ঠাই মহাপ্রভু এই হরে কৃষ্ণ নাম দেন নাই। তিনি কি দিলেন? তিনি বললেন উদ্দণ্ড নৃত্য করে হরিনাম করো। কি বললেন? হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিকালে হরিনাম 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 ভিন্ন গতি নাই, গতি নাই, গতি নাই। কে বললেন? গৌর গোসাই। আজকাল বৈষ্ণবেরা গায় কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমার কাছে বলুন দেখি, মহাপ্রভুর যে দেওয়া নাম হরে কৃষ্ণ, এ নাম তো নয়। কি নাম? হরি নাম। বৈষ্ণবেরা করে নাকি? কেউ করে না। তাই কি করলো? মহাপ্রভুর নাম বৈষ্ণবেরা ফেলে দিল। তাই গৌরের অপমান হলো। তাই গৌরান্তরে করলেন ধারণা, আমার অপমান আমি সইব না। তাই হরিচাঁদ ওরা কান্দি নেমে এলো, বৈষ্ণবের কুটিনাটি করিতে খণ্ডন, নিশ্চয় হরি নামটি ধরি কুলি বলি সবার বরাবরই গৌরের হরিনাম করলেন বিতরণ। এই জন্য তোমারই করি বর্ণনা, বৈষ্ণবের কুটিনাটি খণ্ডিতে আমি খুলে বলি সবাই ভঙ্গিতে আমার হরিচাঁদের আনাগোনা। এই জন্য তোমারে করি বর্ণনা। গৌরাঙ্গ মহাপ্রভু যা দিয়েছে আমি তার বাজে কথা বলবো না, কিন্তু বৈষ্ণবের মানে না। আর বৈষ্ণব কারা জানেন? রাগ তো করবেন না, চৈতন্য চরিতামৃতে বৈষ্ণবকে প্রাধান্য দেয় নাই। কাকে প্রাধান্য দিয়েছে? কৃষ্ণ ভক্তকে। বৈষ্ণব কারা? বিষ্ণুর ভজন করে যারা, তারা বৈষ্ণব। কিন্তু কৃষ্ণ আর বিষ্ণু কি এক? কৃষ্ণ আর বিষ্ণু একই এক না। তাই আমার কবিরাজ গোস্বামী লিখলেন, এই তো ব্রহ্মাণ্ড বরি অনন্ত জীবগণ, 84 লক্ষ জনী করায় ভ্রমণ, তার মধ্যে মনুষ্য অতি অল্পতর, তার মধ্যে বেলেশ্বদ্ধ পৌলিন্দ সবার, তার মধ্যে বেদাসারী বেদ মুখে মুখে মানে, বেদ বিশুদ্ধ কর্মকারে ধর্ম নাহি গণে, কোটি বেদাসারীর মধ্যে একজন কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, আর কোটি মুক্ত মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। সে জায়গা কোনো জায়গা কয় নাই এক দুর্লভ বৈষ্ণব ভক্ত। এক জায়গা বলেছে, কোথায় জানেন? সনাতন শিক্ষায়। এইবার কি বললেন? চরণ ধরে করিবেন, আপনারা রাগ করবেন না। আমার ভাগ্য তো চরণ দিয়ে গেছে, কয় ভাগ ভাগ, আমারে ভাগাবে না, আমার নাকি মামা, এই জন্য ভাগাবে না। ও ভাগিনে, ভাগিনে আমারে ভাগাই দিলে তোমার মা তো থাকবে না। হ্যাঁ তাই না? ভাগিনে কি করে যে বোঝো না তো। ভাগিনে চাটাম দিতে দিতে তাল গাছ তুই আড়াইয়ে তুই উপরে উঠে গেছে। এই যারা বেশি চাটাম দেয় জানেন, এদের কপালে ভাত হয় না।